সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব কক্সবাজারে আওয়ামী লীগের গোপন সমাবেশ, 114 জনের বিরুদ্ধে মামলা। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বালু উত্তোলন নিয়ে দলীয় গ্রুপের সংঘর্ষ, বিএনপি 2 নেতার মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মেহেরপুরে এনসিপি সমাবেশ স্থলের কাছে বোমা সদৃশ বস্ত্র উদ্ধার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব শেখ হাসিনার দেশে ফেরার কথা রাজনৈতিক, এর বাস্তবতা নেই বললেন পার্থ সেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে 3 শর্তে লাইসেন্স ফিরে পেল 8 দিন হাসপাতাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভারত জুড়ে এখন একটি স্লোগান, এবার মোদির পালা, আরও আন্দোলন তীব্র হওয়ার শঙ্কা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ক্যাস্পিয়ান সাগরের হামলার জেরে ইউক্রেনকে তেহরানের কড়া হুঁশিয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের শক্ত অবস্থানেই অনড় থাকছে ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের উখিয়ায় গোপন সমাবেশ করে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 114 জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও 50 থেকে 60 জনকে আসামি করা হয়েছে। রোববার উখিয়া থানার উপপরিদর্শক পলাশ বড়ুয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী শনিবার কুতুপালং বাজার এলাকার দায়িত্ব পালনকালে পুলিশ গোপনের সংবাদের ভিত্তিতে জানতে পারে পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় ছাত্রলীগের সাবেক সম্পাদক আলী আহমদের বাড়িতে নেতাকর্মীরা গোপন বৈঠক করেছেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দাবি করে সেখানে উপস্থিত ব্যক্তিরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছিলেন এবং নাশকতার পরিকল্পনা করেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের 8 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিলন বড়ুয়া এবং আবু নাসের মোহাম্মদ ইমরানকে আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল হুদা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তারেক হোসেন মানিক, উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সওয়াল সহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের মোট 114 জনের নাম উল্লেখ করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদার জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ওই সমাবেশের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভে মিছিল করে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এদিকে বালু উত্তোলন নিয়ে দলীয় 2 গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু। কিশোরগঞ্জের নেকলি উপজেলায় ঘোড়াতাঙ্গা নদী থেকে অবৈধভাবে ট্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কাসুম আলী নামের এক বিএনপি নেতা মারা গেছেন, আহত হয়েছেন 2 জন। শনিবার রাত 1টার দিকে উপজেলার সারিকর বাজার এলাকা এই ঘটনা ঘটে। কাসুম আলী হাটিচর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মনয় উদ্দিনের ছেলে। তিনি একই ইউনিয়নের 3 নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি। আহতরা হলেন রমিম মেম্বার ও হিরু মিয়া। হাতিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি নেতা কাসুম আলী ও যুবদল নেতা জুম্মনের মধ্যে বিরোধিতা শুরু হয়। এরই জেরে শনিবার গভীর রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হলে রমিজ মেম্বারকে বাঁচাতে গিয়ে কাসুম আলী মারা গেছে বলে জেনেছি। নিকলি উপজেলা বিএনপি সভাপতি বদরুল মোমেন মিঠু বলেন, এই ঘটনার কেন্দ্র করে আমি জানাচ্ছি যে এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে শুনতে পেয়েছি। হার্ট অ্যাটাক নাকি অন্য কোনো কারণে মারা গেছে ময়নাতদন্তের প্রতিবেদনে আসলে বোঝা যাবে। তিনি আরও বলেন, কোনো কারণে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না বুঝতে পারছি না। নেপথ্যে কী কারণ তা জানা যায়নি। বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী গ্রামগুলোকে ভাঙনে দেখা দিলে গ্রামগুলো বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বদরুল মোমেন মিঠু বলেন, নিকলি বালু উত্তোলনের বন্ধে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসন কোনো খোঁজখবর ও জোরালো ভূমিকা নেয়নি।
আরও জানিয়ে দেব আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামকে রাজধানী ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার দুপুরের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, সোমবার বেলা 12টার দিকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক। ডিবি প্রধান জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারের পর নজরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি। 23তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল মঙ্গলবার বেলা 11টা বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে নির্বাচন কমিশনের এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। সংসদ সচিবকে বাড়ানো ইসি সচিব আখতার আহমেদের এক চিঠিতে জানানো হয়েছে, সংবিধানের 123 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতি পদটি শূন্য রয়েছে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর 5 ধারার বিধান অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে স্পিকারের সঙ্গে আলোচনা করার বাধ্যবাধকতা রয়েছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে সিইসি সাক্ষাতের সময় নির্ধারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। চিঠি থেকে আরও জানা যায়, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে অন্য সব নির্বাচন কমিশন এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। এছাড়া সহায়তামূলক কর্মকর্তা হিসেবে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম স্পিকারের দপ্তরে অবস্থান করেন। সবকিছু ঠিক থাকলে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আনুষ্ঠানিক তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে এই বিষয়ে বৈঠক চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। আরও জানিয়ে দেব, মেহেরপুরে এনসিপির সমাবেশস্থলের কাছে বোমা সদৃশ অস্ত্র উদ্ধার। মেহেরপুরে গাংহানিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পথযাত্রা ও পথসভা দিন একের পর এক রহস্যজনক ঘটনা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সকালে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন লেখা সংবলিত 3টি কুশপুত্তলিকা সদৃশ বস্ত্র উদ্ধারের কয়েক ঘন্টার ব্যবধানে এবার সমাবেশস্থলে মাত্র 15 মিটারের মধ্যে থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে গাংনী বাস স্ট্যান্ড এলাকায় হানি পরিবহনের কাউন্টারের সামনে সবজি ভর্তি একটি পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে এইসব বস্তু পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গাংনী বাস স্ট্যান্ড এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পথযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশস্থল থেকে আরও 50 মিটার দূরে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি খুলে ভেতরে বোমা সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে নিরাপত্তার সাথে সেটি থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সমাবেশস্থল ও আশেপাশের এলাকার নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে। এর আগে একই দিন ভোরে গাংনী পাইলট প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন লেখা সংবলিত 3টি কুশপুত্তলিকা সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকেও তদন্ত শুরু করা হয়। একই দিনে তারপর 2টি ঘটনার এলাকা জুড়ে নানান আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গাংনী থানার ওসি মহাউদ্দিন মোরশেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করেছে। সেটি পরীক্ষা নিরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে। বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কিনা তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি কে বা কারা এটি সেখানে রেখে গেছে, এই 2টি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখা হবে। পুলিশ জানিয়েছে, 2টি ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রতিবেদনে লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরার কথা রাজনৈতিক এর বাস্তবতা নেই বললেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা 1 সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ক্ষমতাচ্যুত দেশ ত্যাগ করা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন। সাম্প্রতিক সময়ে এমন আলোচনাকে কেন্দ্র করে দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা এছাড়া আর কিছুই নয়। এর বাস্তবতা নেই বললেই চলে। আজ সোমবার বিকেলে 3:30টার দিকে ভোলা সদর উপজেলা আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজারে সরকারের খাল খনন কর্মসূচি সরেজমিনে পরিদর্শনে এসে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে আন্দালিব রহমান পার্থ আরও বলেন, জুলাইকে অস্বীকার করে দেশে আসা তো দূরের কথা, রাজনীতিতে ফিরে আসাও আমার মনে হয় অনেক কঠিন হয়ে যাবে। জুলাই মাসে দাঁড়িয়ে বলছি, গত 2 বছর আগে আমরা রিমান্ডে ছিলাম। যে রক্ত আত্মত্যাগ এখানকার মানুষের এই মাইন্ডসেট, জুলাইকে অস্বীকার করে রাজনীতির কথা চিন্তাও করাও কঠিন। এর আগে আজ দুপুর সদর উপজেলা শিবপুর ইউনিয়নের ভোলার খান সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন এলাকায় ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন তিনি। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের নদী ভাঙ্গনের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এই সময় সংসদ সদস্য ভাঙন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পার্থ। তিনি বলেন, গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু নদী ভাঙ্গন রোধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। কেয়ারটেকার সরকারের সময়ও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে আজ ভোলায় মানুষের এই দুর্ভোগ। ভোলা এক সদর আসনের এমপি বলেন, নদী ভাঙ্গন শুধু ভোলার মানুষের বসত ভিটাই নয়, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও হুমকির মুখে ফেলেছে। তাই স্থায়ী সমাধান ছাড়া সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। আমরা সরকার গঠন করেছি, ভোলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করা আমাদের অঙ্গীকার। আগামী একনেক বৈঠকে বড় বাজেট অনুমোদন হলে স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধে কার্যকর প্রকল্প বাস্তবায়ন করা হবে। আরও জানিয়ে দেব, 3 শর্তের লাইসেন্স ফিরে পেল 8 দিন হাসপাতাল। রাজধানীর মগবাজারে 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। রোববার স্বাস্থ্য পরিবার কল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা 2 শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী প্রজ্ঞাপনে সই করেছেন। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গত 19 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরকে মহাপরিচালকের কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনার হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। এই তদন্ত কমিটির প্রতিবেদনে অসন্তোষ বিবেচিত হওয়ায় এবং নির্ধারিত শর্তে পূরণের ভিত্তিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনর্বহাল করা হয়েছে। হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে প্রজ্ঞাপনের 3টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে হলো দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স 1982 বিধান যথাক্রমে প্রতিপালন করতে হবে এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া নির্ধারিত শর্ত পালনে ব্যর্থ হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রজ্ঞাপনে সতর্ক করা হয়েছে। এর আগে গত 19 জুলাই স্বাস্থ্য অধিদপ্তর 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। তবে পরবর্তীতে তদন্ত প্রতিবেদনের সমালোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে লাইসেন্স পুনর্বহাল করল কর্তৃপক্ষ। এদিকে ভারত জুড়ে এখন একটি স্লোগান, এবার মোদির পালা। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা 12 বছরের শাসনামলে মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের ঘটনা ছিল অত্যন্ত বিরল। এর আগে কেবল একজন কেন্দ্রীয় মন্ত্রী যৌন সদাচরণের অভিযোগের পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সেই প্রেক্ষাপটে গত শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং ভারতের তরুণ প্রজন্মের জন্য একটি প্রতীকী রাজনৈতিক বিজয়ে পরিণত হয়েছে। টানা 1 সপ্তাহেরও বেশি সময় ধরে দেশ জুড়ে চলা ছাত্র যুব আন্দোলনের চাপে তার পদত্যাগকে অনেকেই আন্দোলনের বড় সাফল্য হিসেবে দেখছেন। দিল্লির 22 বছর বয়সী শিক্ষার্থী ও আন্দোলনকর্মী সাক্ষী বলেন, এই প্রথম মনে হলো প্রতিবাদের মাধ্যমে আমরা সত্যি কিছু পরিবর্তন আনতে পারি। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় মোদী সরকারের এক জ্যেষ্ঠ মন্ত্রীর পুরনো একটি বক্তব্য। সেখানে তিনি বলেছেন, আমাদের সরকারে কেউ পদত্যাগ করে না। এই ভিডিও নতুন করে আলোচনার আসে এবং আন্দোলনকারীদের এটিকে সরকারের আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে তুলে ধরে, যা শেষ পর্যন্ত জনচাপের মুখে ভেঙে পড়ে। সাক্ষীর ভাষায় তার ছোটবেলা থেকে পাঠ বইয়ের গণতন্ত্রের ভিন্ন মত প্রকাশের গুরুত্ব সম্পর্ক পড়েছেন, কিন্তু মোদী সরকারের সময়ে বাস্তবে সেই পরিবেশ খুব কমই দেখছেন। আন্দোলনের সময় তিনি ইনস্টাগ্রামে পুলিশের লাঠিচার্জ, আটক ও নির্যাতনের ভিডিও পোস্ট করেন। একই সঙ্গে পুলিশকে ব্যঙ্গ করে তৈরি বিভিন্ন রিলও প্রকাশ করে। এসব বিভিন্ন কয়েক মিলিয়ন মানুষ দেখতে থাকে। তার মধ্যে সরকার আন্দোলনের প্রকৃত শক্তি বুঝতে পারেনি, কারণ তারা এখনও মূলধারার গণমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপকে নিয়ন্ত্রণ রাখলেও নতুন প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের গুরুত্ব উপলব্ধি করতে ব্যর্থ। গত মে মাসে ভারতের সবচেয়ে বড় মেডিকেল ভর্তি পরীক্ষা এনইটির প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার পরীক্ষার বাতিল করা হয়। এতে প্রায় 20 লাখ শিক্ষার্থী পুনরায় পরীক্ষায় বসতে হয়। এই ঘটনায় মানসিক চাপে অন্তত 20 জন শিক্ষার্থী আত্মহত্যা করেন বলে অভিযোগ করেন তাদের স্বজনরা।
এই ক্ষোভকে সংগৃহীত করে ব্যঙ্গধর্মী অনলাইন প্ল্যাটফর্ম তেলাপোকা জনতা পার্টি বা সিজেপি ভারতের প্রধান বিচারপতিকে মন্তব্যে ভুয়া ডিগ্রিধারী বেকারদের তেলাপোকার সঙ্গে তুলনা করার পরেই প্রচারণার সূচনা হয়। সংগঠনটি দিল্লির অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি জানায়। প্রথম দিকে আন্দোলনটি খুব বেশি সাড়া না পেলেও 18 জুলাই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। সেদিন অনশনরত শিক্ষাবিদ সোনম ওয়াংচুকে জোরপূর্বক সরিয়ে হাসপাতাল নেওয়ার ঘটনা ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর 2 দিন পর সিজেপির আহ্বানে কয়েক হাজার মানুষ সংসদ ভবনের দিকে পথযাত্রা করলে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও প্লেট গান ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করে। কিন্তু দমন পীড়নের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উল্টো আন্দোলন আরও বেশি মানুষ যোগ দেয়। এদিকে কাস্পিয়ান সাগরে হামলার জেরে ইউক্রেনকে তেহরানের কড়া হুঁশিয়ারি। কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারকসি বলেছেন, মামলাটি বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তিনি ঘটনাটি জাতিসংঘের সনদের লঙ্ঘন বলেও অভিহিত করেছেন। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আরাকসি ইউক্রেনের হামলার তীব্র নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, ইউরোপকে নিজেদের যুদ্ধে টেনে আনার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলে হামলা উস্কে দিয়েছে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনে কথা বলেছেন বলেও জানান তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার ইউক্রেনের হামলায় ক্যাস্পিয়ান সাগরে একটি বাণিজ্যিক জাহাজের বিস্ফোরণ ঘটে। এতে একজন নাবিক নিহত এবং আরও কয়েকজন আহত হন। তবে ইউক্রেনের দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল ক্যাস্পিয়ান সাগরের রাশিয়ার একটি যুদ্ধজাহাজ এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম পরিবহনকারী একটি নৌযান। কিয়েভের ভাষ্য, রাশিয়ার সামরিক কর্মকাণ্ডে ইরানের সহায়তার অভিযোগের প্রেক্ষাপটেই এসব লক্ষ্যবস্তুকে হামলা চালানো হয়েছে। তেহরানের অবশ্য ইউক্রেনেরই দাবি প্রত্যাখ্যান করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাত ইরান কখনোই হস্তক্ষেপ করেনি। একই সঙ্গে হামলার প্রতিবাদ জানতে তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান। ঘটনাটিকে বৈরী ও অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়। এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি ইউক্রেনকে পাল্টা পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের উপর হামলার জন্য চড়া মূল্য দিতে হবে এবং ইউক্রেনও শীঘ্রই তা বুঝতে পারবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অবশ্য কাস্পিয়ান সাগরে হামলাকে সফল অভিযান হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেন, দূরপাল্লার হামলা ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম পরিবহনকারী নৌযান এবং একটি যুদ্ধজাহাজও কয়েকটি লক্ষ্যবস্তুকে শক্তিশালী ফল পাওয়া গেছে। জেলেনস্কি আরও অভিযোগ করেন, রাশিয়া ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে। তার দাবি, জুলাইয়ের শুরু থেকে উপসাগরীয় দেশ ও সেখানে থাকা সামরিক স্থাপনগুলোর উপর রাশিয়ার সক্রিয় স্যাটেলাইট নজরদারি দেখা গেছে। এসব ছবি পরে ইরানের হাতে পৌঁছেছে। এদিকে হরমুজ ইস্যুতে নিজেদের শক্ত অবস্থানকেই অনড়বর থাকছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের কঠোর অবস্থানে অটল রয়েছে ইরান। এ বিষয়ে ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানের সাথে রাজনৈতিক ও প্রযুক্তিগত আলোচনা অব্যাহত রয়েছে। গত শুক্র শনিবার একটি ওমানি প্রতিনিধি দল তেহরান সফর করেছিল। তাদের আলোচনাকে প্রগতিশীল ও ইতিবাচক অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন তিনি। এই আলোচনার মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কীভাবে পরিচালিত হবে তা নির্দিষ্ট করা। ইরানি কর্মকর্তা প্রতিনিয়ত বলেছেন, মধ্যস্থকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান করা হচ্ছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো প্রত্যক্ষ বা সরাসরি আলোচনা হচ্ছে না। এখানে মূলত দেখা যাচ্ছে ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করে ইরান হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণের অবস্থানে অনড় থাকছেন। জানা গেছে, ওমানি পক্ষ থেকে হরমুজ প্রণালী পরিচালনা করা এবং সামুদ্রিক নৌ চলাচলে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একটি আঞ্চলিক কনসোর্টিয়াম গঠনের প্রস্তাব করা হয়েছিল, যাতে কোনো ধরনের শুল্ক ও টোল না দিয়েই জাহাজগুলো চলাচল করতে পারে। তবে ইরান এই প্রস্তাবে বিরোধিতা করেছে। এর পরিবর্তে তারা ইরানি নিয়ন্ত্রণে এমন একটি ব্যবস্থা বজায় রাখার পক্ষপাতী, সেখানে চলাচলকারী জাহাজগুলো একটি সার্ভিস ফি প্রদান করতে হবে। আলোচনার অগ্রগতি নিয়ে ইতিবাচক কথাবার্তা সত্ত্বেও হরমুজ প্রণালী নিয়ে তেহরান তাদের নমনীয় মনোভাব দেখাচ্ছে বা অবস্থান শিথিল করেছে এমন কোনো সংকেত পাওয়া যাচ্ছে না।